নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের গল্পটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে আমাদের গল্প শুনছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প আশুতোষ গিরির লেখা মোড়ল গ্রামের আতঙ্ক। আজ সকাল সকাল রায়চৌধুরী বাড়ি থেকে প্রভু জগন্নাথ দেবের রথ বেশ ভালোভাবে এসে পৌঁছেছে কমলার মাঠের কাছের মন্দিরে। বছরের এই রথযাত্রাতেই রায়চৌধুরী বাড়ির মন্দির থেকে এই মন্দিরে আগমন ঘটে প্রভুর। উল্টো রথ পর্যন্ত এখানেই অবস্থান করে আবার ফিরে যান মূল মন্দিরে। আর এই কদিন ধরে কমলার মাঠের একটা অংশ জুড়ে বসে মেলা, চলে বিশাল ধুমধাম। আজ মাস 6 হলো আমি এই আমডিয়া গ্রামের বাসিন্দা হয়ে উঠেছি। মানে এখানের গ্রামীণ হাসপাতালের জন্ম মৃত্যু তথ্য সংরক্ষণ দপ্তরে চাকরি পেয়ে এখানেই থাকা শুরু করেছি। বাড়ি থেকে যেহেতু কাজের জায়গার দূরত্ব অনেকটাই, তাই এখানে থাকা কিছুটা হলেও সুবিধাজনক। তবে মাঝে মধ্যে ছুটি ছোটা পেলে বাড়ি যাই। প্রথম এখানে আসার পর বিধান দাদুর সেই আড্ডাটাকে খুবই মিস করতাম। তারপর হঠাৎ একদিন বিকেলে আমাদের হাসপাতালের সামনের চা দোকানে বসে থাকতে থাকতে আলাপ হয়ে গেল এখানের কয়েকজন মানুষের সঙ্গে। নীরেন চক্রবর্তী, ভবেশ চৌধুরী, অমলেশ রায় আর নিতাই বাগদি সহ আরও বেশ কয়েকজন। সেদিন থেকে আর বিধান দাদুর আড্ডাটাকে অতটাও মিস করতাম না, কারণ এখানেও ওই ভদ্রলোকদের সঙ্গে প্রতিদিন সন্ধেবেলায় জমে ওঠে আড্ডার পরিসর, চলে বিভিন্ন ধরনের গল্প। তবে আজ যেহেতু রথের দিন, তার উপর কমলার মাঠে মেলা বসেছে, তাই আমরাও ঠিক করেছি আমাদের আজকের আড্ডাটা হারুদার চায়ের দোকানে নয়, হবে কমলার মাঠের এক প্রান্তের যে খড়ের চালা ঘরটা রয়েছে ওখানে। যথারীতি নীরেন চক্রবর্তী মশাই, ভবেশবাবু আর আমি এসে বসে আছি, কিন্তু বাকিরা এখনো এসে পৌঁছায়নি। কিছুক্ষণের মধ্যে অমলেশ কিছুটা চিনে বাদাম ভাজা কিনে নিয়ে এসে সেগুলোকে মাঝখানে নামিয়ে রেখে বসে পড়ল আমার পাশে। কমলার মাঠের আয়তন বিশাল, তার এক প্রান্তে মেলা বসেছে আর অপর প্রান্তে এই চালাঘর। তাই মেলাটা দূর থেকে সুস্পষ্টভাবে দেখা গেলেও মেলার হই হুল্লোড়ের শব্দ খুব একটা জোরালোভাবে কানে আসে না। নীরেনবাবু বললেন, ভবেশবাবু, নিহার আর নিতাই এখনো এলো না কেন কে জানে। আমি বললাম, এসে যাবে, হয়তো মেলার ওখানে আছেন। সমস্ত মাঠটা হলদেটে বৈদ্যুতিক আলোয় আলোকিত হয়ে রয়েছে। বেশ কয়েকজন বাচ্চা ছেলে ছুটোছুটি করছে, দেখে বুঝতে পারলাম তারা চোর পুলিশ খেলছে। কারণ একজন সামনে ছুটে চলেছে আর তার পিছন পিছন 4-5 জন ছেলে ধর ধর চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। তাদেরকে এভাবে চোর পুলিশ খেলতে দেখে
আমার ছোটবেলার স্মৃতি যেন চোখের সামনে পরিস্ফুট হয়ে উঠল। আমাদের গ্রামে বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে হরিনাম সংকীর্তন মানে 24 প্রহর অনুষ্ঠিত হয় প্রতি বছর। আমরা তখন সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। গ্রামের 24 প্রহর মানে বাড়ি থেকে ওই 3 দিন আমাদের অবাধ স্বাধীনতা। রাতে দেরি করে বাড়ি এলেও মায়ের কাছে বকুনি বা মার খেতে হতো না। তাই ওই দিনগুলোর দুপুর থেকে রাত আমাদের চলতো চোর পুলিশ খেলা। প্রায় 16 জনের মতো দল ছিল আমাদের। তাদের মধ্যে থেকে 8 জন হতো পুলিশ আর বাকি 8 জন চোর। পুলিশরা চোখ বন্ধ করে 1 থেকে 100 গুনবে, আর তারই মধ্যে চোরেদের লুকিয়ে পড়তে হবে। তারপর পুলিশেরা চোর খোঁজা শুরু করবে। তবে দূর থেকে চোরকে দেখতে পেলেই হবে না, সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতেই পারে, যতক্ষণ না পুলিশ পক্ষের কেউ চোরকে ধরে তার পিঠে 5 কিল মারবে ততক্ষণ সে আউট হবে না। 8 জন চোর ধরা পড়ে গেলে পর শুরু হবে আবার নতুন করে খেলা। আর এখন আগের বার যারা পুলিশ হয়েছিল সেই 8 জন হবে চোর, আর যে 8 জন আগের বার চোর হয়েছিল তারা হবে পুলিশ। সেদিন প্রথমের খেলাতে আমি ছিলাম চোরের দলে। আমাদের লুকোনোর কোনো নির্দিষ্ট সীমানা ছিল না, সারা গ্রামের যেখানে খুশি লুকোতে পারি, শুধুমাত্র জঙ্গল দিকের অংশটা বাদে। আমি প্রতিবারই খুব অল্প সময়ের মধ্যেই ধরা পড়ে যাই। তাই আজ মনে মনে ঠিক করলাম এমন একটা জায়গাতে লুকোবো যাতে আমাকে সহজে কেউ খুঁজে না পায়। কিন্তু কোথায় লুকোনো যায় ভাবতে ভাবতে ঠিক করে ফেললাম আমাদের গ্রামের উত্তর পশ্চিম কোণের মুখার্জিদের যে আমবাগান রয়েছে ঠিক তার পাশেই একটা পুরনো বাড়ি রয়েছে। সেদিকে সাধারণত কেউ যায় না, ছোটরা তো দূরের কথা, বড় লোকেরাও কেউ সেদিকে যেতে চায় না। কারণটা ঠিক কি সেটা অবশ্য আমার জানা ছিল না। আর ছোটবেলাতে আমি খুব ডানপিটেও ছিলাম, ভয় ডর কিছুই ছিল না। তাই যেই ভাবা সেই কাজ, ছুটে চললাম সেদিকে। একখানা বিশাল আকারের মাটির টালিতে ছাওয়া ঘর, সামনের কোনো দরজা জানালা নেই, সম্ভবত কেউ খুলে নিয়ে গেছে। পলেস্তারাবিহীন ইটের দেওয়াল যেন বিশাল আকার দৈত্যের মতো দাঁত খিচিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ঘরটার চারিপাশে উটুস গাছের ঝোপে ভর্তি। মাঝখানের ঘরে ঢোকার রাস্তাটা তখনও আগাছায় দখল নিতে পারেনি। এখানে ওখানে চালা থেকে খসে পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা টালির অংশ। আমি খুব সাবধানে পা টিপে টিপে ঘরটাতে ঢুকলাম। বিশাল একখানা হল বারান্দা, আর পাশাপাশি দুটো রুম, তাদেরও দরজা জানালা নেই। আর মাথার উপরে কড়ি পাটা দিয়ে কঠা লেসা রয়েছে। বারান্দার পূর্ব দিকের কোণায় কঠার উপরে ওঠার জন্য রয়েছে মাটির সিঁড়ি। পাল্লাবিহীন খোলা জানালার ফাঁক দিয়ে শেষ বিকেলের আলো এসে পড়েছে ঘরের মধ্যে। আমি এদিক ওদিক তাকিয়ে ভালোভাবে দেখতে লাগলাম ঘরটাকে। এখানে ওখানের দেওয়াল থেকে খসে পড়েছে মাটির প্রলেপ, আর লাল পোড়া মাটির নোনা ধরা ইটের গুঁড়ো ঝুরঝুর করে পড়ছে মেঝের উপর। সারা বারান্দা জুড়ে রয়েছে ছোট বড় খটা গাদা আর মাটির বড় বড় খোলা।
বুঝলাম কোনো এক সময় এই ঘরে লোক বসবাস করা বন্ধ করে দেওয়ার পর গরু বাছুর রাখার জন্য গোয়াল ঘর হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু তাও হঠাৎ করে সব ছেড়ে চলে যাওয়ার কারণটা কি, ঠিক কি হতে পারে এই সব ভাবছি। হঠাৎ একসঙ্গে অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেলাম বাইরের দিক থেকে। আমি সাথে সাথে একটা কোণায় সেটে গিয়ে একটা ঘুলঘুলি দিয়ে বাইরের দিকে উঁকি মেরে দেখলাম পুলিশ হয়ে থাকা 5 জন ছেলে হল্লা করতে করতে আমবাগানের পাশ দিয়ে ছোটনকে, মানে আমাদের দলের একজনকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু এই ঘরের দিকে আসা তো দূরের কথা, কেউ মুখ তুলে তাকালো না পর্যন্ত। তারা চলে গেলে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু সেভাবেই সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ মনে হলো পিছনে আমার ঘাড়ের উপর যেন কারো গরম নিঃশ্বাস এসে পড়ছে। এবার আমার একটু একটু ভয় করতে শুরু করেছে। কানের পাশ দিয়ে ঘাম গড়িয়ে নামতে লাগলো নিচের দিকে। তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকালাম, না, কই কেউ তো নেই। আমি একাই দাঁড়িয়ে রয়েছি সেখানে। ভাবলাম মনের ভুল। তারপর ভিতরের ঘরগুলোতে ঢুকে দেখতে লাগলাম, না, সেখানেও কেউ নেই। ঠিক সেই মুহূর্তে উপরের কোঠা থেকে একটা অতীব মৃদু খুটখুট করে আওয়াজ শুনতে পেলাম। একবারই হলো শব্দটা, তারপর আবার সব চুপচাপ। আমি বারান্দায় বেরিয়ে এসে সেই সিঁড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় মনে হলো উপরে যেন কেউ পূর্ব দিক থেকে পশ্চিমের দিকে ছুটে চলে গেল। এরকমই একটা মৃদু আওয়াজ শুনতে পেলাম। মনে মনে ভাবলাম, আমার মতোই কেউ মনে হয় এখানে এসে লুকিয়ে বসে আছে। যাই, উপরটায় উঠে একবার দেখে আসি, না হলে আর মনের মধ্যে হতে থাকা অস্বস্তিটা কমবে না। আমি যেই সিঁড়ির দিকে যাব বলে পা বাড়িয়েছি, আবার একবার খুটখাট করে শব্দ করল। আমি তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম সিঁড়ির কাছে। অদ্ভুত ব্যাপার, সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই একটা অতীব ক্ষীণ অথচ মায়া জড়ানো ঝিম ধরা ডাক ভেসে এলো কানে, ঠিক সিঁড়িটার উপরের দিক থেকে। আর তখন সেই ডাক ছাড়া বাইরের পার্থিব কোনো বস্তুর শব্দ যেন আমার কানে আসছে না। আমি শুধু সেই ডাকটাকেই শুনতে পাচ্ছি। বাকি সমস্ত কিছু যেন স্থির হয়ে গেছে। না, এ ডাক তো আমাদের দলের কোনো ছেলের হতেই পারে না। আরে আমাদের দলের ছেলের কেন? এ ডাক শুনে মনে হতে লাগলো যে কোনো মানুষের গলার স্বরই নয়, যেন কোনো অপার্থিব কণ্ঠস্বর। আমার পঞ্চেন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে। তারা জানান দিচ্ছে, না, আর এক মুহূর্ত দেরি না করে এখান থেকে এক্ষুনি দৌড়ে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু আমি কিছুতেই পারছি না। এক অমোঘ শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে সিঁড়ির উপরের সেই কঠা ঘরটাতে। এদিকে বেলা পড়ে আসছে, সন্ধে নামতে আর বেশি দেরি নেই। কিন্তু সেই ডাককে কিছুতেই উপেক্ষা করতে পারছি না। আমি এক প্রকার ঝিমোতে ঝিমোতেই উঠে পড়লাম সিঁড়িতে। শেষ ধাপে এসে থমকে দাঁড়ালাম। উপরের সামনের দিকে তাকিয়ে দেখি
উপরের মধুন কাঠ থেকে একটা মোটা দড়ি নেমে গেছে নিচের দিকে, আর সেই দড়ির শেষ প্রান্তে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে একটা কালো কুচকুচে লোক। ঘাড়খানা ডান কাঁধের দিকে কাত করে ঝুলে আছে, যেন আমাকে দেখতে পেয়ে ঘাড়খানা সোজা করে চোখ খুলে তাকালো আমার দিকে। চোখগুলো অস্বাভাবিকভাবে লাল। মাটি থেকে পা দুটো বেশ কয়েক ফুট উপরে ঝুলে রয়েছে। সে এবার সেই রকম ঝিম ধরানো স্বরে আমাকে কাছে ডাকতে লাগলো। এই এতক্ষণ যাবৎ আমার যেন কোনো জ্ঞানই ছিল না, আর ওই ডাক ছাড়া বাইরের কোনো শব্দই যেন আমার কানে এসে পৌঁছচ্ছে না। সেই লোকটা এবার দাঁত বের করে হো হো করে হেসে উঠল, বলল, আমার কাছে আয়, ভয় কিসের, কোনো ভয় নেই, আয় আয়, আমার কাছে আয়, কোনো ভয় নেই। আমি মোহগ্রস্তের মতো পা তুলে সিঁড়ির শেষ ধাপটা অতিক্রম করতে যাব, এমন সময় আমার কানে ভেসে এলো মৃদু খোল করতাল সহযোগে হরিনামের শব্দধ্বনি, আর তাতেই যেন আমার সমস্ত মোহচ্ছন্নতা কেটে গেল। আমি আমি শরীরে আবার আগের শক্তি ফিরে পেয়েছি। আমি দৌড়ে সিঁড়ি থেকে নেমে বাইরের ঝোপঝাড় ভেঙে দৌড়তে লাগলাম গ্রামের দিকে, আর আমার পিছনের সেই বাড়িটা থেকে ভেসে আসতে লাগলো পৈশাচিক সেই অট্টহাসির শব্দ। আমি সেদিকে পিছন ফিরে না তাকিয়ে এলোপাতাড়ি ভাবে দৌড়তে লাগলাম গ্রামের দিকে। হঠাৎ আমার কাঁধে কারো হাত এসে পড়তে চমকে উঠলাম। দেখি নিতাই বাবু। নীরেন বাবু বললেন, আরে আশু বাবু, কি হয়েছিল তোমার? কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিলে না কেন? তখন থেকে চোখ বন্ধ করে বসে আসো। আমি আসলে চোখ বন্ধ করে হারিয়ে গিয়েছিলাম ফেলে আসা সেই স্মৃতির ভিড়ে। সেসব কথা তাদের আর বললাম না। একটু মুচকি হেসে ম্যানেজ দেওয়ার জন্য বললাম, আরে ও কিছু না, একটু চোখ লেগে গিয়েছিল আর কি। তারপর এই তো সবাই তো এসে পড়েছে। নিন নীরেন বাবু, এবার একখানা জম্পেশ গল্প শোনান দেখি। নীরেন বাবু বললেন, গল্প হবে একখানা জবরদস্ত, কিন্তু তার আগে নিতাই ফ্লাক্সে করে চা আর মেলা থেকে গরম গরম বেগুনি এনেছে, সেগুলো খেতে খেতেই। নিতাই বলল, হ্যাঁ এই যে নিন, আমি চা ঢেলে দিয়েছি কাপে। কাগজের কাপে চা আর বেগুনি এগিয়ে দিল সকলের দিকে। নীরেনবাবু একটা বেগুনিতে কামড় বসিয়ে বললেন, আজ থেকে বহুদিন আগেকার কথা। আমাদের বাড়িতে একজন কাজ করতে এসেছিল অপন বেশরা। মানে মাঠের কাজ থেকে শুরু করে গরু বাছুর দেখাশোনা সমস্তটাই করতো সে, আর থাকতো আমাদের ওই খামারের ঘরে। আজ তোমাদের তার গ্রামের মানে মোড়ল গ্রামের এক অদ্ভুত ঘটনার কথা বলবো। এই ঘটনা আমি তার কাছ থেকেই শুনেছিলাম। এ কাজ ছেড়ে কোনোদিনও বাড়ি যেত না,
বলতো বাড়িতে তার কেউ নেই, তাই যায় না। আমরাও তাই ব্যাপারটাতে বেশি একটা মাথা ঘামাতাম না। হঠাৎ কিছুদিন পর দেখি প্রতি সপ্তাহে শনিবার বিকেলে হপন হাটে যাওয়া শুরু করেছে। হাট বসতো আমাদের 2 গ্রাম পরে পাহাড় কোলের মাঠে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে হাট থেকে কোনো জিনিসপত্র কিনে আনতো না। একদিন আমার মনে সন্দেহ হলো, ব্যাটার নির্ঘাত জুয়ার নেশা ধরেছে। তাই চুপি চুপি হাটে যায়। ঠিক করলাম এই সপ্তাহে তার পিছু পিছু হাটে গিয়ে হাতে নাতে ধরব। গেলামও লুকিয়ে লুকিয়ে, কিন্তু না, সেই জুয়া খেলা তো দূরের কথা, ব্যাটা হাটের ভিতরে পর্যন্ত ঢুকলো না। মাঠের বাইরেই একটা মহুল গাছের নিচে দাঁড়িয়ে যেন কারোর জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখি একটা কম বয়সী ছেলে এলো সেখানে। তারপর তারা তাদের ভাষাতে কথা বলতে লাগলো। আমি তাদের ভাষা বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারলাম না। দেখি আপন ধুতির কোচর থেকে একখানা 50 টাকার নোট বার করে ছেলেটার হাতে গুজে দিচ্ছে। ছেলেটা কিছুতেই নিতে চাইছে না। শেষে হপন বকাবকি করতে সে নিল। আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখতে পেয়ে হপন যেন অপ্রস্তুত হয়ে পড়ল। আমি গম্ভীর গলায় বললাম, এ কে হপন, আর ওকে টাকা দিচ্ছিলেই বা কেন? হপন প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, ও আমার ভাই তো আছে কর্তা। আমি রেগে গিয়ে বললাম, কি এতদিন ধরে আমাদের মিথ্যে কথা বলেছ কেন হপন? সে হাত জোর করে বলল, ঘরে চলেন কর্তা মশাই, ঘরে চলেন কর্তা মশাই, এ আপনাকে সব খুলে বলবো। তবে এখানে আর এক মুহূর্ত নয়, আমাকে ভাইয়ের সঙ্গে দেখে ফেললে মহা সর্বনাশ হয়ে যাবে। সে রাতে আমাকে সমস্ত ঘটনার কথা বলেছিল। সে গল্প শোনার পর সে রাতে আমি 2 চোখের পাতা এক করতে পারি। শোনো তাহলে বলি সেই গল্প। মোড়ল গ্রাম একটি ছোট্ট গ্রাম, চারিদিক থেকে ছোট ছোট পাহাড়ে ঘেরা, প্রধানত আদিবাসী অধ্যুষিত গ্রাম, কিন্তু চাষবাসে ছিল বেশ সমৃদ্ধ। হপন বেশরা সে গ্রামেরই ছেলে। সে গ্রামের মডলের এক বিশ্বস্ত লোক। মডলের চাষবাস দেখাশোনা থেকে শুরু করে গবাদি পশু চারণ সমস্তটাই সে দেখাশোনা করত। আর গ্রামের মধ্যে প্রথম কাড়াহাল ছিল মডলের। হপন সারাদিন কাড়া চড়াতো, কোনো দিন রাত্রি হয়ে গেলে নিজের বাড়িতেই কাড়া চড়া বেঁধে রাখত। মডল অবশ্য এতে আপত্তি করত না। মডল যে শুধুমাত্র গ্রামের মডল ছিল তা নয়, তারা বংশ পরম্পরায় ছিল সে গ্রামের পুরোহিত। বেশ ভালোভাবেই কাটতে থাকে তাদের দিন। হঠাৎ করে গ্রামের মধ্যে কিছু অঘটন ঘটতে শুরু করে। মডলের এক দুধেল গরু মারা যায় এক রাতে। ধীরে ধীরে গ্রামের বিভিন্ন লোকের ছাগল মুরগি হঠাৎ হঠাৎ করেই
সকালবেলায় মরে পড়ে থাকে উঠোনে। কেউ যেন নির্মমভাবে ঘাড় মোটকে হত্যা করে ফেলে রেখে যায় প্রতি রাতে। মডেলের সন্দেহ হয় যে তাদের গ্রামে নিশ্চয়ই কেউ গোপনে অপশক্তির চর্চা করছে, আর তারাই এই সকল ঘটনা ঘটাচ্ছে। মডেলের সন্দেহ স্থির হয় গ্রামের দুই ব্যক্তির উপর, কিন্তু সে তো শুধু সন্দেহ, নিশ্চিত না হয়ে তো কাউকে এত বড় দোষী সাব্যস্ত করা যায় না। তাই মডেলও মনে মনে ঠিক করে নেয় তাদের হাতে নাতে ধরে উচিত শাস্তি দেবে। তাই রাত্রিবেলা গোপনে তাদের বাড়ির কাছাকাছি ঘোরাফেরা করতে থাকে, কিন্তু তারাও টের পেয়ে যায় মডেলের সন্দেহের কথা, এবং তাদের নিত্য কাজে বাধা আসতে থাকে। আর এই যাবৎ গ্রামে সেই সব ঘটনাও ঘটে না, বন্ধ থাকে। একদিন বিকেল বেলা সেই তাদের মধ্যে থেকে একজন হপনকে গিয়ে বলে তাদেরকে আজকে কারার গাড়িতে করে এক জায়গায় নিয়ে যেতে হবে, সকালেই তারা সেখান থেকে ফিরে আসবে। হপন পরিষ্কার জানিয়ে দেয় মোড়লকে না জানিয়ে সে গাড়ি নিয়ে যেতে পারবে না। তখন সেই ব্যক্তি জানায় মোড়লের সঙ্গে তাদের কথা হয়েছে, আর মোড়ল আজ বাড়িতে নেই, কুটুম বাড়ি গেছে। তাই আর দেরি না করে হপন যেন গাড়ি জুড়ে নিয়ে গ্রামের শেষ প্রান্তের বটতলাতে চলে আসে। তারা হপনের জন্য সেখানে অপেক্ষা করবে। হপন সেখানে এসে দেখে তিনজন লোক কাঁধে কাপড়ের ঝোলা নিয়ে তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। সেই সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য হয় গরু কিংবা কারার গাড়ি অথবা পায়ে হেঁটে যেতে হতো। বাঁশের চাঁচ দিয়ে গাড়ির উপর তৈরি করা হতো একখানা আচ্ছাদন। আপন যখন পৌঁছলো তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। সেই তিন ব্যক্তি গাড়িতে উঠে চাঁচের আচ্ছাদনের ভিতর ঢুকে বসল, আর সঙ্গে আনা লণ্ঠনের আলোটাকে টাঙিয়ে দিল চাঁচের সামনের মুখে। আপন চালকের জায়গায় বসে হুট হুট করে কারাগুলোকে চালাতে লাগলো। পূর্ণিমার রাত্রি, তাই পথ চলতে কোনো অসুবিধে হচ্ছে না। তাদের গ্রাম ছেড়ে বেরিয়ে আসার পর হপন জিজ্ঞাসা করলো কোথায় যেতে হবে। সেই তিন ব্যক্তির মধ্যে একজন চাচের বাইরে মুখ বাড়িয়ে বলল, উত্তরের কাউর ভীমার জঙ্গলের দিকে চল। শুনেই আতকে উঠল হপন, ঢোক গিলে বলল, সে কি, তোমাদের সেখানে কি কাজ? মানে এই রাতে বেলা কাউর ভীমার জঙ্গলে যাবে কেন? লোকটা হুঙ্কার দিয়ে উঠল, আহ, অত প্রশ্ন করিস কেন? যা বলছি তাই কর, নইলে তুইও বিপদে পড়ে যাবি। ভালো চাস তো কথা মতো চল। আপন বুঝতে পারে লোকগুলোর অনুসন্ধি মোটেই ভালো নয়, কিন্তু সে নিরুপায়। এখন মানা করলে তাদের সঙ্গে পেরে উঠবে না। ওরা তিনজন আর হপন একা। তাই সে গাড়ি হাঁকিয়ে চলতে লাগলো। আউর ভীমার জঙ্গলের সামনে এসে যখন গাড়ি থামলো, চাঁদ তখন মাঝ আকাশে। রাত গভীর হয়ে উঠেছে। জঙ্গলের চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে রয়েছে। মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে অদ্ভুত ধরনের কিছু শব্দ।
গাড়ি থেকে তিনজনে নেমে পড়ে হপনকে সেখানে অপেক্ষা করতে বলে ঢুকে পড়ল জঙ্গলের ভিতর। হপন বসে রইল গাড়িতে। এক সময় বসে থাকতে থাকতে তার ঝিমুনি আসে। হঠাৎ চোখ খুলে যেতেই মনে হলো তার ডান দিকের এই ঝোপের ভিতর থেকে কেউ যেন তার গাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। সে সেদিকে তাকাতেই ক্ষণিকের মধ্যে সেই জায়গা থেকে ছায়ামূর্তিটা সরে গেল জঙ্গলের ভিতরের দিকে। গাছের ছায়ায় সেখানে অন্ধকার করে রেখেছে, তাই হবন ভালোভাবে দেখতে পেল না সেই ছায়ামূর্তিকে। এই জঙ্গলে অপশক্তিদের বাস এবং বহু অপশক্তির সাধকেরা এখানে সাধনায় লিপ্ত হয়। তাই দিনের আলোতেও কেউ এই কাউর ভীমার জঙ্গলে আসার সাহস করে না, রাতের বেলা তো বহু দূরের কথা। হবন মনে মনে মারাংবুরুকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরেই সেই তিনজন ঝোলা কাঁধে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে। হপন দেখে তাদের প্রত্যেকের ঝোলার ভিতর থেকে উকি দিচ্ছে কিছু গুল্ম লতা ও অজানা বিচিত্র ধরনের ফুল। সেগুলো কি তা জিজ্ঞাসা করা হপনের সাহসে কুলোয় না। তারা গাড়িতে চেপে গ্রামের দিকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। রাস্তায় যাওয়ার সময় তারা নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে। এবার টের পাবে সকল গ্রামবাসীরা। তাদের অপমান করে পুজোর সময় থান থেকে তাড়িয়ে দেওয়ার ফল কি হতে পারে, এবার তারা হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। ভোর হয়ে এসেছে, সকালের আলো ফুটতে আর বেশি দেরি নেই। তারা গ্রামের সীমানায় ঢুকতেই সেই বটতলাতে নেমে পড়ল এবং হপনকে খুব ভালোভাবে শাসিয়ে দিয়ে যায়। যদি তাদের এইসব কথার ব্যাপারে হপন কারোর সামনে মুখ খুলে, তাহলে সেদিনই হবে হপনের শেষ দিন। কেউ তাকে বাঁচাতে পারবে না। তারা কোথায় গিয়েছিল সে কথাও যেন কাউকে না বলে। হপন ভয়ে ভয়ে বাড়ি চলে যায়। এই ঘটনার ঠিক 3 দিন পরে গ্রামে আবার সেই উপদ্রব শুরু হয়। একদিন সকালে হপন মড়লের বাড়ি গিয়ে গোয়াল ঘর থেকে কাড়াগুলোকে বার করতে গিয়ে দেখে একটা কাড়া মারা গেছে। অদ্ভুতভাবে কেউ যেন তার ঘাড় পিছনের দিকে মুটকে মেরে ফেলেছে। পরদিন সকালে আরো কিছু জনের ছাগল মরে পড়ে থাকতে দেখা যায়। গ্রামের মানুষ ভয়ে সন্ধ্যের পর ঘর থেকে বেরোনো বন্ধ করে দেয়। একদিন রাতে দমনের ঘুম আসছিল না কিছুতে। হঠাৎ করে গোয়াল ঘরের ভেতর থেকে একটা শব্দ শুনতে পেয়ে লণ্ঠনের আলো হাতে করে ধীর পায়ে উঠোনে বেরিয়ে আসে। গোয়াল ঘরের দিকে পা বাড়াতে যাবে, এমন সময় দেখে গোয়াল ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে বিশাল আকারের এক ছায়ামূর্তি। ভয়ে তার হাত থেকে লণ্ঠনের আলোটা পড়ে গেল। সে তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে যেতে চাইল ঘরের ভিতরে, কিন্তু তখনই বিদ্যুৎ বেগে সেই ছায়ামূর্তি এই গলাটা চেপে ধরলো ডান হাতে করে, তারপর অনায়াসে তুলে নিল শূন্যে। প্রবল যন্ত্রণায় ছটপট করতে করতে এক সময় স্থির হয়ে যায় দমনের শরীর। তখন উঠোনের এক কোণায় মাটির পুতুলের মতন দমনের মরা দেহটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাইরের অন্ধকারে মিলিয়ে যায় সেই ছায়ামূর্তি। পরদিন সকালে তার বাড়িতে কান্নার রোল উঠে। অরল সহ সেখানে সকলে উপস্থিত হয়।
মোড়ল মনে মনে কিছু একটা আন্দাজ করতে পেরে সকলকে জানায়, যাই কিছু হয়ে যাক না কেন, যতদিন না এই সমস্যার সঠিক সমাধান খুঁজে বার করতে পারা যায় ততদিন কেউ সন্ধে 6টার পর ঘরের বাইরে বেরোবে না। এরপর থেকে কেউ সন্ধে 6টার পর ঘর থেকে বেরোয় না। কিন্তু সারা রাত ব্যাপী অবাধে গবাদি পশুর হত্যা হতে থাকে। সেদিন রাতে টুলুং আর কিছুতেই ঘরের ভেতরে বসে থাকতে পারছে না। প্রকৃতির ডাকে সাড়া দিতে সে গাড়ো হাতে ছুটে গেল তাদের ঘরের পশ্চিম দিকের বাঁশ বাগানের ভিতর। ঠিক একটু পরেই তার মরণ চিৎকার ভেসে এলো সেই বাঁশ বাগানের ভেতর থেকে। সকলে সেদিকে ছুটে গেল মশাল হাতে। গিয়ে দেখে টুলুং পড়ে আছে মাটিতে, আর ঘাড়টা অদ্ভুত ভাবে পিছনের দিকে ঘোরানো রয়েছে। পরদিন সকালে বটতলাতে সভা ডাকা হলো। মোড়ল সকলের কাছ থেকে পরামর্শ চাইল কি করা যায়। এ তো আর সাধারণ কোনো ঘটনা নয়, নিশ্চয়ই কেউ কালো জাদু প্রয়োগ করেছে তাদের গ্রামের উপর। ঠিক হলো, গ্রামের বলিষ্ঠ সাহসী যুবকেরা 10 জন করে আচা করে টাঙ্গি হাতে গ্রামের রাস্তায় পাহারা দেবে রাত্রিবেলা। সেদিন রাত থেকে তাই চলতে লাগলো। কিন্তু পরদিন সকালে সেই 10 জনের মধ্যে একজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল উলুংদের বাঁশ বাগানের পাশে, ঠিক তার মতোই ঘাড় মোটকানো অবস্থাতে পড়ে রয়েছে শরীরটা। তাদের সঙ্গে বাকিরা মোড়লকে জানালো সে জল খেতে যাচ্ছি বলে টুলুংদের কুয়োর দিকে গিয়েছিল ভোর বেলাতে, তারপর আর ফেরেনি। তখন তারা খোঁজাখুঁজি শুরু করে। এদিকে হপন মনে মনে বুঝতে পারে সেই মূর্তিমান বিভীষিকা গবাদি পশু ছেড়ে এবার মানুষ মারতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে তো এক সময় সমস্ত গ্রাম শেষ হয়ে যাবে। না, তা সে কিছুতেই হতে দেবে না। তার জীবন যাই যাক, নিজের জীবন দিয়ে হলেও সে সমস্ত গ্রামকে রক্ষা করবে। সে ঠিক করে সেদিন রাতেই গোপনে মোড়লের বাড়ি গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলবে। রাত্রি গভীর হলে সে গোপনে মোড়লের বাড়ি গিয়ে তাকে সমস্ত কিছু খুলে বলে। মোড়লের কাছেও স্পষ্ট হয়ে যায় এর পিছনে কারা রয়েছে। মোড়ল হপনকে বলে, কোনো চিন্তা নেই, আর গ্রামে কেউ মরবে না, তবে তুই এখানে থাকলে তোর বিপদ হতে পারে। আর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে, ভোরের আলো ফোটার সাথে সাথে দূরের কোনো গ্রামে চলে যা, আর সমস্ত কিছু শান্ত না হওয়া পর্যন্ত এখানে ফিরবি না। তুই চলে যাওয়ার পরই কালকে সালিশি সভা বসবে। যথারীতি ভোরের আলো ফোটার সাথে সাথে সেখান থেকে পালিয়ে আসে হপন। বাকি ঘটনা সেই দিন তার ভাইয়ের কাছ থেকে সে জানতে পারে হাটে। মোড়ল পর দিন সকালে সদল বলে সেই 3 জনের বাড়িতে হাজির হয়। তাদেরকে টানতে টানতে নিয়ে আসা হয় গ্রামের সেই বটতলাতে, আর তাদের ঘরের মধ্যে তাদের সমস্ত উপাসনা স্থল ভেঙে গুড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় ঘরে। তারা 3 জনেই অবিবাহিত এবং আপনজন বলতেও কেউ ছিল না। তারা যেন আজ নির্বিকার, কারো যেন জেনে যাওয়ার ভয় নেই, মৃত্যুতে ভয় নেই। তারা যেন তাদের কর্মকাণ্ডে পরিতৃপ্ত। তাদের নিয়ে এসে বটতলার ডান দিকের জঙ্গলের পাশের শুকনো একটা গাছে বেঁধে ফেলা হয়।
তারা স্বীকার করে না এই সকল ঘটনার নেপথ্যে তারাই রয়েছে, এবং তারা জানে তাদের শেষ পরিণতি কি হতে চলেছে। ও হুঙ্কার দিয়ে ওঠে, ছেড়ে দে আমাদের, ছেড়ে দে বলছি, নইলে সব কটাকে মেরে ফেলব। আগে ফুসতে থাকা জনতার মাঝখান থেকে তিনজন যুবক টাঙ্গি হাতে বেরিয়ে এসে টাঙ্গির হাতলে করে সেই বেঁধে রাখা তিনজনের মুখে আঘাত করতে থাকে। মোড়ল তাদেরকে দৃঢ়ভাবে পিছিয়ে আসার নির্দেশ দিলে তারা পিছিয়ে আসে, কিন্তু সেই তিনজনের মুখ ভেঙে গিয়ে ততক্ষণে গল করে রক্ত গড়িয়ে নামছে সারা শরীর বেয়ে। অদ্ভুত ব্যাপার, তাদের যেন একটুও যন্ত্রণা হচ্ছে না। তারা পৈশাচিক হাসি হেসে বলতে লাগলো, কেউ বাঁচবি না, সবাই মরবি, মরবি, সবাই মরবি, কেউ বাঁচবি না, বাঁচবি না কেউ, মরবি, মরবি, সবাই মরবি। সমগ্র গ্রামবাসী চিৎকার করে উঠল, ওরা কেউ মানুষ নয়, পিশাচে রূপান্তরিত হয়ে গেছে, ওদের জীবন্ত ওই গাছের সাথে পুড়িয়ে মারা হোক। মোড়ল আর সরিয়ে রাখতে পারল না বিক্ষুব্ধ জনতা, তারা আগুন লাগিয়ে দিল। দেশের মধ্যে সব পুড়ে যেতে লাগলো। আগুনের ভিতর থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সেই হাসি আর সেই একটাই কথা শুনতে পাওয়া গেল। তারপর সব শান্ত। পরদিন মোড়ল মারাংবুরুর স্থানে পুজো দিয়ে সমস্ত গ্রামকে বন্ধন করে দিল। তারপর থেকে সেরকম আর কিছুই শোনা যায়নি বেশ কিছুদিন ধরে। নীরেনবাবু এই পর্যন্ত বলে থামলেন। বেশ রাত হয়েছে, মেলাটাও একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। তারপর বললেন, চলো, অনেক রাত হলো, এবার বাড়ি ফিরা যাক। নিতাই, তুই এক কাজ কর না বাবা, আশুবাবুকে একটু পৌঁছে দিয়ে আসিস, কেমন? সত্যি বলতে কি, এই গল্প শোনার পর আমারও মনের মধ্যে একটু একটু ভয় করছিল। তার উপর এই জায়গাটা এখনো ভালোভাবে চিনে উঠতে পারেনি সমস্ত কিছু, তাই আমিও বাধা দিলাম না। নিতাই এসে পৌঁছে দিয়ে গেল আমাকে। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আপনারা কে কোথা থেকে আমাদের গল্প কি করতে করতে শুনছেন সেটিও জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের সাথেও ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা বা কোনো গল্প থেকে থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন আমাদের। চলুন, দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।